রাজশাহীর শান্ত নিরিবিলি তানোর উপজেলা, যে জায়গার নাম সাধারণত জেলার বাইরের কেউ বিশেষ করে শোনে না, হঠাৎ করেই একদিনের একমাত্রিক ট্র্যাজেডিকে কেন্দ্র করে পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। প্রযুক্তির বিস্ফোরণের যুগে দাঁড়িয়ে একটি গ্রামীণ পরিত্যক্ত গর্ত যে মুহূর্তে জাতীয় সংকটের প্রতীতে পরিণত হল, তার শুরুটা ছিল একদম স্বাভাবিক, দৈনন্দিন, নিরাভরণ একটি দুপুরে। কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সেদিন বাতাস বেশ নরম ছিল, ধুলোমাখা রোদ ছড়িয়েছিল ধান ক্ষেতের ওপর। এমন সময় 2 বছরের সাজিদ তার মায়ের পেছনে পেছনে মাঠের ভেতর দিয়ে হাঁটছিল। শিশুদের মতোই তার মনোযোগ এক জিনিস থেকে আরেক জিনিসে লাফাচ্ছিল। মাটিতে পড়ে থাকা বোতলের ঢাকনা, পাশে থাকা বাছুরের দৌড়, আবার কখনো ফুলের ঝোপ। সাজিদের মা লাউ পাতা দুলছিলেন, আর ভাবতেও পারেননি যে কয়েক সেকেন্ডের ব্যবধানই তার জীবনকে অন্ধকারের সবচেয়ে নির্মম বাস্তবের দিকে ঠেলে দেবে। মাঠের মাঝ বরাবর বহু বছর আগে নলকূপ বসানোর জন্য খোঁড়া হয়েছিল একটি সরু, গভীর গর্ত। গ্রামে এ ধরনের গর্ত সাধারণত খড় বা শুকনো পাটকাঠি দিয়ে ঢেকে রাখা হয়, কিন্তু সময়ের সাথে খড় পচে যায়, মানুষ ভুলে যায়, আর সেটাই হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। সেই ভুলে যাওয়া গর্তের ওপরই এসে দাঁড়ায় সাজিদ। তার ওজন পড়তেই খড় ভেঙে নিচে অন্ধকারে পতনের মতো শব্দ হয়। প্রথম দিকে কেউই বুঝতে পারেনি কি ঘটেছে, কিন্তু কয়েক মুহূর্ত পর পাতলা দরদ ভরা একটি আওয়াজ নিচ থেকে ভেসে আসে, সাজিদের কান্না। এই একটি শব্দই মুহূর্তে পুরো পরিস্থিতিকে বদলে দেয়। মায়ের চিৎকারে চারদিক থেকে মানুষ দৌড়ে আসে। অল্প সময়েই গর্তের চারপাশে ভিড় হয় শতাধিক মানুষের। কেউ দড়ি আনছে, কেউ মোবাইলে আলো ফেলছে, কেউ চিৎকার করে ডাকছে। সমস্যা হলো, গর্ত এত সরু এবং এত গভীর যে কোনো আলোই নিচে পৌঁছাচ্ছিল না। শব্দ প্রতিধ্বনি হয়ে উঠছিল, কিন্তু শিশুটি কোন গভীরতায় আটকে আছে সে বিষয়ে কেউ নিশ্চিত ছিল না। এই মুহূর্তেই শুরু হয় প্রযুক্তি নির্ভর উদ্ধার অভিযানের পরিকল্পনা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেই প্রথমে একটি অক্সিজেন পাইপ নিচে নামায়। প্রশাসনিক ভাষায় একে বলা হয় ইমার্জেন্সি ভার্টিক্যাল অক্সিজেন ফিড সিস্টেম। এই পাইপ দিয়ে যথাসম্ভব বাতাস নিচে পাঠানো হয় যাতে শিশুটি অন্তত শ্বাস নিতে পারে। কিন্তু গর্তের প্রকৃতি দেখে তারা দ্রুত বুঝতে পারে একজন মানুষকে নিচে নামানো প্রায় অসম্ভব, কারণ গর্তটি ছিল ডেড অ্যালাইনমেন্ট হোল, অতিরিক্ত সরু, বেলকাম মাটি আর কোনো রকম ওজন পড়লে ধসে পড়ার ঝুঁকি। প্রযুক্তিগতভাবে এ ধরনের গর্তকে বলে হাই রিস্ক আনরিইনফোর্সড বোরহোল। ফায়ার সার্ভিসের টিম তখন পরিকল্পনা বদলায়। তারা ড্রোন ফুটেজ, গ্রাউন্ড সারফেস ম্যাপ, মাটির অ্যাকুস্টিক রেসপন্স বিশ্লেষণ করে বুঝে নেয় শিশুটির অবস্থান সম্ভবত 30 থেকে 35 ফিট গভীরে। সরাসরি ব্যাকআপ টানেল খোঁড়ার সিদ্ধান্ত হয়। এই ধরনের উদ্ধারকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় প্যারালেল ভার্টিক্যাল রেস্কিউ ন্যাভিগেশন, যে কৌশল মূলত ভূমিকম্পে আটকে থাকা মানুষকে বের করতে ব্যবহৃত হয়। গ্রামবাসীর চোখে তখন প্রত্যেকটা কোদালের ঢুকুনি ছিল যেমন উত্তেজনার তেমনই ভয়ের। ফায়ার সার্ভিস মাটির ঘনত্ব মাপতে ব্যবহার করে সয়েল ইন্টিগ্রিটি স্ক্যানার, ছোট যন্ত্র যেটির সাহায্যে বোঝা যায় নিচের স্তর কতটা নরম বা ধসপ্রবণ। টিম একই সঙ্গে ব্যবহার করে থার্মাল সেন্সর, নিচে শিশুটির শরীর কোনো তাপ সিগন্যাল দিচ্ছে কিনা। এই পুরো কাজটাই ছিল মূলত এক রিয়েল টাইম টেকনোলজি অপারেটেড রেস্কিউ মিশন। সন্ধ্যা নামার সাথে সাথে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। অন্ধকার বাড়লে তাপমাত্রা কমে আর ভূগর্ভস্থ বায়ুচাপেও পরিবর্তন আসে। এ কারণে অক্সিজেন ফ্লো আরও বাড়ানো হয়। ভিডিওস্কোপ ক্যামেরা নামানো হয়, কিন্তু গর্ত এত সরু যে ক্যামেরাও মাত্র 10-12 ফিটের বেশি নিচে যেতে পারে না। রাত বাড়তে থাকে আর গ্রামে তখন নিঃশব্দতা, শুধু মায়ের কান্না আর মানুষের ফিসফিসানি। হঠাৎই একটি মুহূর্ত আসে যখন সামনের দিকে নতুন গর্ত খোঁড়া ক্রমশ ঝুঁকিপূর্ণ হতে থাকে। নরম মাটি যে কোনো মুহূর্তে কোল্যাপস করতে পারে বলে সেন্সর সতর্ক সংকেত দেখাতে থাকে। ফায়ার সার্ভিস তখনও হাল ছাড়েনি। এক্সকাভেশন স্পিড কন্ট্রোলার ব্যবহার করে তারা প্রতি ইঞ্চি মাটি অত্যন্ত নিয়ন্ত্রিত গতিতে কাটতে থাকে। কিন্তু সময় এই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু। কয়েক ঘন্টা পার হওয়ার পর গ্রামবাসী লক্ষ্য করে গর্তের ভেতর থেকে আর কোনো আওয়াজ আসছে না, থার্মাল সিগন্যালও আর ধরা পড়ছে না। রাত 2টোর দিকে ফায়ার সার্ভিসের টিম 40 ফিট পর্যন্ত খনন শেষ করে। সেন্সর বারবার চেক করে নিশ্চিত হয় নিচে কোনো জীবন্ত নড়াচড়া নেই। আর তখনই আসে সেই ঘোষণা, যে ঘোষণা পুরো জনসমাগমকে পাথরের মতো স্তব্ধ করে দেয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান যে 40 ফিট পর্যন্ত মাটি খনন করেও শিশুটিকে জীবিত উদ্ধার করার কোনো সম্ভাবনা আর নেই। এই কথাগুলো যেন শীতের ভোরের মতো ঠান্ডা হয়ে গেঁথে যায় মানুষের বুকে। মাঠ,
গ্রাম, আলো, উদ্ধারকর্মীদের হাত সব কিছুই যেন এই মুহূর্তে থেমে যায়। শিশুটির মা অচেতন হয়ে পড়েন। বাবা শূন্য চোখে গর্তের দিকে তাকিয়ে থাকেন। আর চারপাশে দাঁড়ানো মানুষগুলো শুধুই একটিই প্রশ্ন করতে থাকে যে ২১তম শতাব্দীতে প্রযুক্তির সময়ে দাঁড়িয়ে কি এ ধরনের গর্ত এখনও গ্রামগুলোতে অবহেলায় পড়ে থাকবে? এই কি আমাদের গ্রাম নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র? ঘটনার পর বিশেষজ্ঞরা আলোচনা শুরু করেন কিভাবে প্রযুক্তি ব্যবহার করে গ্রামে লুকিয়ে থাকা এ ধরনের বিপজ্জনক গর্ত শনাক্ত করা যায়। কয়েকটি সম্ভাবনা সামনে আসে। ১. LIDR ভিত্তিক গ্রাউন্ড স্ক্যানিং। ড্রোনের মাধ্যমে পুরো গ্রামের ভূমি স্ক্যান করে ভূগর্ভস্থ ফাঁকা জায়গা শনাক্ত করা। ২. আর্থ অ্যানোমালি ডিটেক্টর। নিচের মাটি ফাঁকা কিনা তা সিগন্যালে বোঝা যায়। ৩. ন্যাশনাল বোরহোল রেজিস্ট্রি, যেখানে প্রতিটি পরিত্যক্ত গর্তের অবস্থান ডিজিটাল ম্যাপিং করে রাখা যায়। ৪. AI সাউন্ড ম্যাপিং। গর্তে শব্দ দিলে তার প্রতিধ্বনি কেমন আসে তা দিয়ে গর্তের আকৃতি, গভীরতা এবং ঝুঁকি শনাক্ত করা। ৫. সেফটি সিল টেকনোলজি। যেসব গর্ত আর ব্যবহৃত হয় না সেগুলোতে সেন্সরযুক্ত সিল বসিয়ে দেওয়া, যা নড়াচড়া বা ভাঙার সাথে সাথে অ্যালার্ম দেবে। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের প্রযুক্তি ব্যবহার করলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সহজ হবে। কিন্তু বাস্তবতা হলো গ্রামে এসব প্রযুক্তি এখনও পৌঁছায়নি। অবহেলা, অজ্ঞতা আর নিয়মিত মনিটরিং না থাকার কারণে এ ধরনের গর্ত অদৃশ্যভাবে শিশুদের জন্য মৃত্যু ফাঁদ হয়ে থাকে। এই ঘটনার পর পুরো দেশ প্রশ্ন করছে, এখন কি সময় হয়নি প্রতিটি গ্রামে গ্রাউন্ড সেফটি অডিট সিস্টেম চালুর? কেন গ্রামে হাজারো পরিত্যক্ত নলকূপের গর্তের কোনো ডিজিটাল ডেটাবেস নেই? কেন স্থানীয় ইউনিয়ন কমিটিগুলো বছরে অন্তত একবার পরিত্যক্ত গর্তের তালিকা তৈরি করে না? তানোরের এই ঘটনা শুধু একটি শিশুর মৃত্যু নয়, এটি একটি প্রযুক্তিগত অবহেলার নির্মম ফলাফল। একটি ছোট্ট গ্রামকে কেন্দ্র করে এই ট্র্যাজেডি আমাদের দেশের গ্রামীণ নিরাপত্তা কাঠামোর ভয়ঙ্কর দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সাজিদের মৃত্যু প্রমাণ করে যে একটি গর্ত সঠিকভাবে সিল না করা হলে, একটি শুকনো খড়ের স্তর না বদলালে, একটি পরিত্যক্ত প্রকল্প নজরদারিতে না রাখলে প্রযুক্তির যুগেও জীবন কতটা ভঙ্গুর হতে পারে। তবু ফায়ার সার্ভিসের প্রচেষ্টা মানুষ ভুলবে না। তারা সম্ভাব্য সব প্রযুক্তি ব্যবহার করেছে। অক্সিজেন ফিড, সেন্সর ম্যাপিং, ড্রোন সার্ভে, সাউন্ড অ্যানালিসিস, সব। তারা শেষ পর্যন্ত লড়েছে, চেষ্টা করেছে অসম্ভবকে সম্ভব করতে। তবু শেষে প্রকৃতির অন্ধকার, সময়ের নিষ্ঠুরতা আর গভীরের মৃত্যুফাদের সামনে হয়তো প্রযুক্তিও হার মানল। রাজশাহীর তানোরের সেই রাতটি শুধু একটি দিনের ট্র্যাজেডি নয়, এটি একটি যুগের বার্তা। একটি সতর্ক বার্তা যে প্রযুক্তি শুধু শহরে বসে কাজ করলে চলবে না, গ্রামগুলোকে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতেই হবে। না হলে আমরা আরেকটি সাজিদকে হারাব, আরেকটি পরিবারকে শোকের গভীর অন্ধকারে ডুবতে হবে। একটি ভুলে যাওয়া গর্ত যেন কোনো দিন আর জীবনের মূল্য কেড়ে না নিতে পারে, এটাই এখন সময়ের দাবি। এটাই আমাদের প্রযুক্তিগত দায়িত্ব, এটাই মানবিক জরুরি কাজ।